সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের কোর্সে যাওয়ার আগে আমরা যেটা করতে চাচ্ছি, সবার আগে আমরা আমাদের যে স্লাইড যেটা হচ্ছে শেয়ার, সেটাকে আমরা কি করতে চাচ্ছি, আমরা সেটাকে প্রেজেন্ট করতে চাচ্ছি তোমাদের সামনে। তার আগে যেটা করতে চাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা যারা ক্লাসে আছে তাদেরকে আমরা একটু মিউট করে নিলাম। এখন সরাসরি আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমাদের স্ক্রিনে চলে আসলাম। শিক্ষার্থীরা, স্ক্রিনটিকে আমরা সুন্দর করে বড় করে উপস্থাপন করছি তোমাদের দেখার সুবিধার্থে। তাহলে যেটা দেখা যাচ্ছে, আজকে আমরা যে কোর্সটি পড়ছিলাম কৃষি এবং গ্রামীণ অর্থনীতি, আজকে হচ্ছে তার 8 নম্বর ক্লাস। অনেকগুলো ক্লাস আমরা পার করে আসলাম। আর আজকে লেকচারের যে শিরোনাম সেটি হচ্ছে বাজারজাতকরণ এবং কৃষি যোগানের স্পর্শকাতরতা। আর তোমাদের সাথে আছি আমি সুমি চক্রবর্তী, সহকারী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। যে কোর্সটি আমরা আজকে পড়ছিলাম কৃষি এবং গ্রামীণ অর্থনীতি, তার মূলত যে অধ্যায় রয়েছে 11টি অধ্যায়। আজকে আমরা অষ্টম এবং নবম অধ্যায়, এই দুটো অধ্যায়কে একত্রে করে আজকে আমরা ক্লাসটা উপস্থাপন করব। তার মানে আজকে আমাদের ক্লাসে আছে দুটো অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়। সবার আগে আমরা যেটা দেখতে চাচ্ছি, অষ্টম অধ্যায়ে এখানে কি কি বিষয় আছে। অষ্টম অধ্যায়ের শিরোনাম হচ্ছে এগ্রিকালচার মার্কেটিং, বা যেটা আমরা বললাম কৃষি বাজারজাতকরণ। যেখানে আমরা দেখতে পাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যে টপিক গুলো, সেগুলো আমরা রেখেছি স্লাইডে। যে দেখা যাচ্ছে যে ডেফিনেশন, বাজার অর্থনীতি, বা যেটা আমরা বলছিলাম কৃষি বাজারজাতকরণের ব্যবস্থার বৈশিষ্ট্য, রোল অফ এগ্রিকালচারাল মার্কেটিং। এরপর আমরা দেখবো মার্কেটিং ফাংশনস এন্ড মার্কেট স্ট্রাকচার, মার্কেট ইন্টেলিজেন্স, ইমপারফেকশনস অফ এগ্রিকালচারাল মার্কেটিং, এবং এর সাথে জড়িত অন্যান্য বিষয় তো আমরা অবশ্যই দেখবো, যেগুলো স্লাইডে রয়েছে। আর নবম অধ্যায়, এখানে দেখো শিরোনাম হচ্ছে অধ্যায়ের এগ্রিকালচারাল সাপ্লাই রেসপন্স, যেখানে আমরা দেখব কি কি বিষয় আছে। কনসেপ্ট অফ সাপ্লাই রেসপন্স, মানে কৃষি পণ্যের যোগানের স্পর্শকাতরতা, অ্যানালাইসিস অফ সাপ্লাই রেসপন্স, এভিডেন্স অফ সাপ্লাই রেসপন্স ইন দ্য এলডিসিএস। আর দেখবো কওয়েব মডেল এবং অন্যান্য যা যা টুকিটাকি বিষয় এর সাথে রিলেটেড, সমস্তটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করব তোমাদের সুবিধার্থে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই যে স্লাইডটা দেখছি, এটি হচ্ছে আমাদের আজকের অষ্টম অধ্যায়। এটি হচ্ছে অষ্টম অধ্যায়ের একটি প্রথম যে বিষয়টা, সেটাই বলা হয়েছে ডেফিনেশন। মানে যেটা আমরা শুরুতে স্লাইডে বলেছিলাম, ডেফিনেশন অফ এগ্রিকালচারাল মার্কেটিং, কৃষিজাত পণ্য বাজারজাতকরণ কাকে বলে। সাধারণত বাজারজাতকরণ বা মার্কেটিং বিষয়টির সাথে আমরা পরিচিত। মার্কেটিং, শুধু মার্কেটিং বলতে আমরা কি বুঝি, বাজারজাতকরণ কি, সেটা হচ্ছে উৎপাদনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো স্টেপ, যতগুলো পর্যায়, সেটাই তো বাজারজাতকরণ সাধারণত আমরা বুঝি। আসলে আমরা দেখি কৃষি পণ্যের বাজারজাতকরণ কি। পিডি কনভার্সের মতে কৃষি পণ্য বাজারজাতকরণের দুটি অংশ। এদের একটি অংশ পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করে এবং অপর অংশ পণ্যের পরিবহন, নমুনাকরণ, গুদামজাতকরণ ইত্যাদি ধরনের কার্যাবলী নির্দেশ করে। তার মানে পিডি কনভার্সের মতো কৃষি পণ্যের বাজারজাতকরণের দুইটা অংশ, একটা হচ্ছে ক্রয় বিক্রয়, আর একটা হচ্ছে অন্যান্য যে পরিবহন, নমুনাকরণ, স্যাম্পলিং যেটা আমরা বলি, গুদামজাতকরণ, স্টোরেজ, এই জাতীয় কার্যাবলী। এখন দেখি পরবর্তী ডেফিনেশন কি দেয়া আছে। অ্যাকর্ডিং টু থমসন, the study of agricultural marketing comprises all the operations and the agencies conducting them involved in the movement of farm produced foods, raw materials and their derivatives such as textiles from the farms to the final consumers, and the effects of such operations on farmers, middlemen and consumers. তাহলে কি দেখছি আমরা বিষয়টা, থমসন কি বলেছেন, এটি আসলে এমন একটা বিষয় যেখানে সমন্বয় আছে। কিসের সমন্বয়? যেটা আমরা দেখেছি, ফার্মগুলো খাদ্য উৎপাদন করছে, র মেটেরিয়াল সংগ্রহ করছে এবং বিভিন্ন, তারপর যেটা আমরা বলছি, এবং তা থেকে প্রক্রিয়াজাতকরণ হয়ে যে টেক্সটাইল বা শিল্পজাত পণ্য আমরা পাচ্ছি, যেটা আমরা তাঁতে বোনা যেটা আমরা দেখেছি, সেটা মানে যেটা আমরা বলতে যাচ্ছি একদম ফার্ম থেকে একদম চূড়ান্ত ভাবে, ফাইনাল ভাবে কনজিউমারের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়াটা, এবং যেখানে মিডলম্যান থাকবে, ফার্মার থাকবে, কনজিউমার থাকবে, যে মূলত মিডলম্যান, ফার্মার্স এবং কনজিউমারের মধ্যে, ভোক্তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে। এই প্রসেসটা বা এই প্রক্রিয়াটাই হচ্ছে বা এই অধ্যয়নটাই হচ্ছে এগ্রিকালচারাল মার্কেটিং।
তাহলে একটু দেখে নিই আমরা এগ্রিকালচার মার্কেটিং এ কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে যেটা আমরা দেখছি এখানে বহু উৎপাদক এবং বিক্রেতা হচ্ছে বড়, যেটা আমরা বলছিলাম কৃষি পণ্য কিন্তু অনেক রকম, যেটা আমরা দেখেছিলাম একটা হচ্ছে ভোগ্য পণ্য, একটা হচ্ছে কি শিক্ষার্থীরা মনে আছে কৃষি পণ্যের প্রকারভেদ, ভোগ্য পণ্য আর একটা কি অর্থকরী ফসল, তাই তো এরকম বিভিন্ন, যেটা আমরা বলতে চাচ্ছিলাম এই যে বিভিন্ন রকম ফসল এবং তার সাথে বহু উৎপাদক জড়িত, যেটা আমরা বলছি মোট যোগানের ক্ষেত্রে বা মোট বাজার ব্যবস্থায় একজন উৎপাদনকারী বিক্রেতার অংশ এখানে কিন্তু খুবই সামান্য। আর এখানে পরবর্তী বৈশিষ্ট্য দেখো, আমি বলেছি বহু সংখ্যক ক্রেতা আছে এখানে, যেটা আমরা বলি তাদের নিজস্ব আয় রুচি অনুসারে এখান থেকে পণ্য ক্রয় করে থাকে। বাজারের স্তর, যেটা আমরা বলেছি কৃষি পণ্যের বাজারে কিন্তু স্তর আছে, যেটা আমরা বলতে চাচ্ছি গ্রামীণ গ্রাম্য বাজার, যেখানে কিনা গ্রামীণ পরিবেশে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় হবে। তারপরে আমরা বলেছি মাধ্যমিক বাজার, এখানে পাইকারি দামে পণ্যটা কি করা হবে, ক্রয় বিক্রয় করা হবে। তারপরে আমরা কি বলেছি বন্দর ভিত্তিক বাজার ব্যবস্থা, আর কি আছে আমরা সামনে দেখব আন্তর্জাতিক বাজার, যেখানে কি হবে রপ্তানি আমদানির সাথে জড়িত। এরপর দেখো বলা আছে মৌসুম ভিত্তিক যোগান, কৃষি পণ্যের যে যেটা আমরা বলতে যাচ্ছি মার্কেটিং এর বড় একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল এবং মৌসুম ভিত্তিক যোগান, এক মৌসুমে প্রাপ্ত ফসল আরেক মৌসুমে যেটা হচ্ছে এটা পাওয়া যায় না, যেটা হয় নির্দিষ্ট মৌসুমে কিন্তু যেটা হয় যেহেতু প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই সময় কিন্তু সেই শস্যের মূল্যটা কমে যায়, যেহেতু সাপ্লাই বেশি থাকে আমরা ইকোনমিক্স এর অর্থ অনুসারে যোগান বেশি থাকলে বাজারের মূল্য কমে যায়, সেটাই আমরা দেখেছি। আর মধ্যস্বত্বভোগী, এটা আমরা সংজ্ঞাই দেখেছি, দেখো মিডলম্যানের কথা, মধ্যস্বত্বভোগী থাকবে দামের ওঠানামা হয়, যেহেতু এখানে উৎপাদনটা অনিশ্চিত প্রকৃতির সাথে সম্পর্কিত, দাম যেহেতু ওঠানামা করছে সেজন্য দুঃখিত যোগান যেহেতু ওঠানামা হচ্ছে কৃষি পণ্যের, সেজন্য দামেরও ওঠানামা হয়। আর যদি যোগান বেশি হয় সেক্ষেত্রে কি হয় কৃষি পণ্য বেশি আসায় তারা দাম বৃদ্ধি করে, তাই তো। আচ্ছা এখন যেটা আমরা দেখবো পণ্যের প্রকৃতি আছে, পণ্যের প্রকৃতি অবশ্যই পচনশীল, কৃষি পণ্য কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না। আর যেটা আমরা বলছি কৃষি পণ্যের আকার কিন্তু অপেক্ষাকৃত বড় হয় এবং এটা ভারী হয় এবং এটা পরিবহন ব্যয়ও কিন্তু একটু বেশি হয়ে থাকে। তারপর দেখো পণ্যের গুণাগুণ ও শ্রেণীবিন্যাস, সেখানে আমরা কি বলেছি কৃষি পণ্যের কি হয় একই রকম চাল, কিন্তু ময়মনসিংহের সাথে যদি আমি বলি বরিশালের চাল পালাম চাল, এটার সাথে কিন্তু গুণগত পার্থক্য আছে, সব অঞ্চলের সব প্রকৃতি পণ্যের প্রকৃতি কিন্তু একরকম নয়। এরপর যে বিষয়টা এখানে দেখো আমি উল্লেখ করেছি ডিফারেন্সেস বিটুইন মার্কেটিং সিস্টেম অফ এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, এই যে আমরা বললাম কৃষি পণ্য বাজারজাতকরণ, আচ্ছা বাজারজাতকরণ কৃষি পণ্যের যে ব্যবস্থা আর শিল্পজাত দ্রব্যের মার্কেটিং এর যে প্রসেস, এই দুটো এক কিনা আমাদের কি মনে হয়, অবশ্যই এক না, দুটো বাজার ব্যবস্থার পার্থক্য আছে মার্কেটিং সিস্টেমের। আমরা একটু দেখে নিই, দেখো ছোট করে একটা ছবি দিয়েছি, এই দেখো এটা হচ্ছে কৃষি পণ্য, এখানে সাজানো এবং দ্রব্যগুলো দেখো, আর এখানে দেখো এটা হচ্ছে একটি চামড়া শিল্প, যেখানে কিনা বাইং বা দেশের বাড়ি থেকে এসেছেন তারা সেখানে ক্রয় বিক্রয় করবে। এখানে মার্কেটিং ব্যবস্থা কি অবস্থা আমরা একটু দেখে নিই পার্থক্যটা মার্কেটিং সিস্টেমের। শুরুতে যেটা আমরা বলেছি বাজারের স্তর ও কাঠামো, কৃষি পণ্যের ক্ষেত্রে যেটা হচ্ছে গ্রাম্য বাজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কি বলছি বন্দর ভিত্তিক বা মাধ্যমিক যে বাজারটা সেখানে ভূমিকা পালন করে। পণ্যের সংরক্ষণ, যেটা আমরা বারবারই বলছি কৃষি পণ্য যেটা করতে হয় এটা কিন্তু পচনশীল, এটা কিন্তু সংরক্ষণ দীর্ঘদিন করে রাখা যায় না, শিল্পজাত পণ্য কি এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। আর প্রচার ও বিজ্ঞাপন, যেটা আমরা দেখি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসে এসে বেশি দেখা যায়। পণ্যের যোগানের প্রকৃতিটা কেমন, যেটা আমরা বলেছি কৃষি পণ্যের ক্ষেত্রে কিন্তু অনিশ্চিত, যেটা প্রকৃতির সাথে সম্পর্কিত, আর শিল্পজাত দ্রব্যে বলছি অনেকটা নিশ্চিত। তারপর যেটা আমরা বলছি মধ্যস্বত্বভোগী, এখানে কৃষি ক্ষেত্রে এটা বেশি দেখা যায় কিন্তু শিল্প ক্ষেত্রে এটা অপেক্ষাকৃত কম আছে। তারপর যদি পণ্যের শ্রেণী বিভাগ বলি, কৃষি দ্রব্যের ক্ষেত্রে যেটা করা হয়েছে শ্রেণী বিভাগ বা বিন্যাসটা কিন্তু যথেষ্ট উন্নত মানের হয় না। তারপর যেটা বলছি শিল্পজাতের ক্ষেত্রে দুঃখিত এটা কিন্তু মোটামুটি সমজাতীয়, যেটা আমরা বলবো সব শিল্প পণ্যগুলো কিন্তু যেহেতু সমজাতীয় হয় যে শ্রেণীবিন্যাস এখানে কিন্তু মোটামুটি সহজ। বাজারজাতকরণ সংক্রান্ত তথ্য কৃষকেরা কিন্তু উদাসীন, তেমন এখনো ততটা সচেতন নয়, কিন্তু শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে মার্কেটিং সম্পর্কে ধারণা সবাই যথেষ্ট পরিমাণ রাখে। পরিবহন ব্যবস্থা কৃষিক্ষেত্রে যেটা হয় মৌসুমের সময় খুব চাপ পড়ে, যেমন ধান কাটার মৌসুমে দেখা যায় সেখানে পরিবহন সেক্টরের উপর খুব একটা চাপ পড়ে, কিন্তু যখন মৌসুম শেষ তখন কিন্তু তেমন থাকে না। কিন্তু যেটা দেখবো এগ্রিকালচারে যেটা হয় সারা বছরে কিন্তু মোটামুটি
দুঃখিত, ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু সারা বছরই মোটামুটি একটা চাপ থাকে। এখন নেক্সট যে স্লাইডটা আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে আমরা দেখেছি কি দেওয়া আছে, objectives and importance or role of agricultural marketing। এগ্রিকালচার মার্কেটিং এর ভূমিকা কি বা উদ্দেশ্য কি, আমরা আগে সবার আগে উদ্দেশ্যগুলো উল্লেখ করার চেষ্টা করেছি পয়েন্ট আকারে। দেখো এগ্রিকালচার মার্কেটিং এর উদ্দেশ্যগুলো কি কি, দেখো শুরুতেই আমি বলেছি উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি, যদি কৃষি পণ্যের মার্কেটিং এর মাধ্যমে বিক্রয় যদি আমার আয় বাড়ে সেক্ষেত্রে কি হবে, কৃষকেরা কি করবে, উৎপাদন বৃদ্ধি করতে সচেষ্ট হবে। তারপর যেটা আমরা দেখেছি উদ্দেশ্য হচ্ছে পণ্য সংরক্ষণ করা। যদি পণ্য সংরক্ষণ করা যায়, আমরা জানি মার্কেটিং এর একটা স্টেজ আছে, আমরা সামনে দেখবো যেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পণ্য সংরক্ষণ করতে হয়, তা হচ্ছে এগ্রিকালচার মার্কেটিং এর একটা উদ্দেশ্য। তারপর যেটা আমি বলেছি দেখো কৃষি পণ্যের সুষম যোগান, যদি মার্কেটিং ব্যবস্থাটা অব্যাহত থাকে তবে কৃষি পণ্যের সুষম যোগান দেওয়া সম্ভব হবে, তার সেই লক্ষ্যে কিন্তু মার্কেটিং ব্যবস্থা পরিচালিত হয়। দাম বৃদ্ধি, যদি কৃষকেরা পর্যায়ে মার্কেটিং ব্যবস্থা বাজারজাতকরণটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং কৃষক কি করবে, কৃষি পণ্যের দাম আরো বেশি বৃদ্ধি করবে, কারণ সে ভাববে তার পণ্যটা বাজারে যেহেতু চাহিদা আছে সেক্ষেত্রে সেটা বিক্রয়ের মাধ্যমে তার আয় বৃদ্ধি সম্ভব। ভোগ মানের উন্নয়ন, তারপর যেটা আমরা বলছি সম্পদ ও আয় বন্টন বলে ফেলেছি। নিয়োগ বৃদ্ধি, বোঝাই যাচ্ছে মার্কেটিং প্রসেসের সাথে বহু সংখ্যক জনগোষ্ঠী নিয়োজিত। তারপর যেটা আমরা দেখেছি মুনাফা অর্জন, আমি মার্কেটিং করছি এগ্রিকালচার, কেন এখানে অবশ্যই মুনাফা একটা আসবে সেই উদ্দেশ্য আছে আমাদের। পরিকল্পনা বাস্তবায়ন, যে কোনো মার্কেটিং প্ল্যান করতে গেলে যেটা আমরা বলছি প্ল্যান, এখানে পরিকল্পনা রয়েছে এবং সেই সাথে পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কেও কিন্তু একটা রোড ম্যাপ করা থাকে, একটা নকশা করা থাকে, সেইভাবে কিন্তু আগাতে হয়। সেই উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যে কিন্তু মার্কেটিং ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তারপর যেটা আমরা বলছি ঝুঁকি হ্রাস, আমার কৃষি পণ্যের যেন ঝুঁকিটা হ্রাস পায় তার জন্য আমি এগ্রিকালচার মার্কেটিং এর সাথে একজন কৃষক জড়িত হতে চাচ্ছেন। এখন যেটা দেখবো ইম্পর্টেন্স বা রোল, গুরুত্ব বা প্রয়োজনীয়তা। উদ্দেশ্য যদি আমরা বুঝি, গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি। যেমন শুরুতেই যেটা আমরা বলেছি কৃষি উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মুনাফা অর্জন, কৃষি বাণিজ্যিকীকরণ, উৎপাদন বৃদ্ধি, কৃষির সুষম যোগান, ঝুঁকি হ্রাস, আয় সুষম বন্টন, জাতীয় আয় অবদান। আমরা তো জানি আমাদের জাতীয় আয় যে গুরুত্বপূর্ণ তিনটা খাত, কৃষি, শিল্প, সেবা, সেখানে অবশ্যই কৃষি খাত আছে। এবং যদি রপ্তানি বাড়ানো যায়, যেটা আমরা জানি জাতীয় আয় সূত্র যেটা হচ্ছে জিডিপির মাধ্যমে যদি আমরা বের করি, সূত্রটা তো আমরা সবাই জানি, সেখানে কি ছিল, এক্সপোর্ট ইম্পোর্ট বিষয়টা ছিল। তো যদি আমার এমন হয় রপ্তানির পরিমাণ বেশি হয়, কৃষিজাত পণ্য আমদানির পরিমাণ কম হয়, তবে জাতীয় আয় অবশ্যই একটা সহায়ক ভূমিকা রাখবে। তারপর যেটা আমরা বলছি শিল্পায়নের সহায়ক, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি শিল্পের কাঁচামাল কিন্তু কৃষি থেকেই আসে, তাহলে এটা শিল্পায়নের সহায়ক হবে। আর কৃষকদের স্বার্থ সংরক্ষিত হবে, যেহেতু তারা উপযুক্ত পরিবেশে উপযুক্ত দামে ফসল বিক্রয় করতে পেরেছে, তাদের উপযুক্ত দাম পেয়েছে, এক্ষেত্রে কিন্তু কৃষকদের স্বার্থ অবশ্যই সংরক্ষিত হবে বলে আশা করা যায়। যেটা আমরা দেখেছি একটা গুরুত্বপূর্ণ ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মার্কেট ইন্টেলিজেন্স, যেটাকে আমরা কি বলি, বাজারের গোয়েন্দাগিরি। এখন বাজার গোয়েন্দাগিরি কি, বাজারজাতকরণে গোয়েন্দাগিরি কি, বিষয়টাকে আমরা একটু দেখে নিই। পণ্যের প্রকৃতি, গুণাগুণ, দাম, চাহিদা, যোগান, রুচি, মূল্যায়ন, পর্যালোচনা ইত্যাদি সম্পর্কিত বাজার সংক্রান্ত তথ্য আদান প্রদানে যারা দায়িত্ব পালন করেন তাদের এইরূপ কার্যক্রমকে বাজারজাতকরণে গোয়েন্দাগিরি বলা হয়। প্রতিনিয়ত আমাকে বাজার সম্পর্কিত এই যে তথ্যগুলো কথা আমি বললাম, পয়েন্টের কথা, পণ্যের প্রকৃতি, গুণাগুণ, দাম, চাহিদা, যোগান, রুচি, এগুলো যারা সংগ্রহ করে যাচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এই কার্যক্রমটাকে আমরা বলছি বাজারজাতকরণে গোয়েন্দাগিরি। এখন যেটা আমরা দেখছি এক্ষেত্রে উৎসগুলো কি, আমরা কোথা থেকে এই তথ্যগুলো পেতে পারি, দেখো আমি এখানে সংক্ষেপে বলেছি। দেখো ক্ষুদ্র উৎপাদন ও বিক্রেতা থেকে প্রাপ্ত তথ্য, আড়তদার, কুরিয়া, দালাল, দেশি বিদেশি বিভিন্ন আমদানি রপ্তানিকারক ব্যক্তি এবং প্রতিষ্ঠান যারা এই বিষয়ে কিন্তু নিয়মিত অবশ্যই তথ্য সংগ্রহ করে থাকে, বৃহৎ উৎপাদক, আমদানিকারক, দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম। এখন যেটা দেখবো বাজারজাতকরণ দক্ষতার ভূমিকা বা এই যে গোয়েন্দাগিরির এটা কি ভূমিকা, বাজারজাতকরণের ক্ষেত্রে যে গোয়েন্দাগিরি এই প্রসেস, এই কার্যক্রমটা এটা কি ভূমিকা রাখছে,
এটা গুরুত্ব এক কথায় বলে কখনোই শেষ হবে না। তারপরেও আমরা এখানে স্লাইডে কতগুলো পয়েন্টের মাধ্যমে সেগুলো উল্লেখ করেছি, যেটা বলেছি বাস্তব তথ্য প্রদান। যেটা আমরা দেখেছি এখানে যেটা হচ্ছে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সম্পূর্ণই বাস্তব, দৈনন্দিন বাজার অবস্থা এখানে তুলে ধরা হচ্ছে। ভবিষ্যৎ উৎপাদন বাজারজাতকরণের সহায়ক, কেননা বর্তমান থেকে শিক্ষা নিয়ে তথ্য নিয়ে আমি ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করব, সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আমদানি রপ্তানিতে ভূমিকা রাখছে। কেন? আমার ভবিষ্যতে যে দ্রব্যটা আমি উৎপাদন করতে যাই তার জন্য আমার যদি কাঁচামালের স্বল্পতা থাকে সেটা আমি আমদানি করব, আর যদি সেই দ্রব্যটা আমি পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে পারি তবে আমি রপ্তানি করব। তার মানে কি পূর্বেই আমার তথ্যগুলো জানা থাকে, আমদানি রপ্তানিতে সহায়ক ভূমিকা পালন করবে। এখন যেটা আমরা দেখছি এটি হচ্ছে স্লাইডে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে বিষয়টা পড়ছি ফাংশনস অফ মার্কেটিং, মার্কেটিং মিন্স এখানে এগ্রিকালচারাল মার্কেটিং, এগ্রিকালচারাল মার্কেটিং এর কার্যক্রম বা ফাংশন, এটা এখন আমরা দেখব। তো ফাংশন যদি দেখতে চাই, এখন ফাংশন তো অনেকভাবে করা যায় শিক্ষার্থীরা, ফাংশন অনেকভাবে করা যায় না শিক্ষার্থী? ফাংশন তো অনেকভাবেই করা যায়, কিন্তু আমাদের তথ্য সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা যেখানে যেটা করেছি RL কোর্স তার মার্কেটিং অফ এগ্রিকালচার প্রোডাক্টস গ্রন্থে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে বাজারজাতকরণের যেসব কাজের কথা উল্লেখ করেছেন আমরা সেগুলো এখানে ব্যাখ্যা করেছি। তাহলে আমরা আবার বলছি RL কোর্স তার মার্কেটিং অফ এগ্রিকালচার প্রোডাক্টস গ্রন্থে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে বাজারজাতকরণে যেসব কাজ উল্লেখ করেছেন সেগুলো আমরা দেখছি। ফাংশন গুলো এক নম্বর যেটা আমরা বলেছি বিনিময় কাজ। বিনিময় কি বলা হয়েছে? পণ্যের মালিকানা হস্তান্তরের জন্য যেসব কাজ দরকার তারা বিনিময় কাজের আওতায় আসে। পণ্যের মালিকানা হস্তান্তরের জন্য যা যা, মালিকানা হস্তান্তর মানে আমার কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, তার মানে এখানে আসলে দুটো স্টেপ, একটা হচ্ছে ক্রয় সংক্রান্ত কাজ, একটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত কাজ। তাহলে এখানে ক্রয় সংক্রান্ত কাজগুলো কি কি, যেটা বলা হয়েছে দ্রব্যের একত্রীকরণ, যেটা আমরা বলি কালেকশন, সংগ্রহ করে একত্রীকরণ করা। তারপর যেটা আমরা বললাম যোগানের উৎস নির্ণয়, কাঁচামাল ও অন্যান্য উপকরণ এবং চূড়ান্ত দ্রব্য ক্রয় সংক্রান্ত সবকিছু আসবে ক্রয় সংক্রান্ত কাজের মধ্যে। আর বিক্রয় সংক্রান্ত কাজের মধ্যে কি আসবে? মালিকানা হস্তান্তর, বিজ্ঞাপন প্রদান, দ্রব্যের প্যাকিং, এগুলো হচ্ছে আসবে বিক্রয় সংক্রান্ত কাজ। এটা হলো আমার বিনিময়ের যদি দৃষ্টিকোণ থেকে ভাগ করি। তারপর বাজারজাতকরণের যদি কাঠামোগত কাজ, এ প্রসঙ্গে উনি কি বলেছেন RL কোর্সের ভাষায়, they are concerned with solving the problems when, what and where in marketing। এটা আসলে সেখানে দেখবো যেখানে কখন, কি এবং কোথায় মার্কেটিং আছে সেই সমস্যাটা খুঁজে বের করবো, সেই অনুসারে স্ট্রাকচার অনুসারে কাজটা করতে হবে। তার মানে এই ক্ষেত্রে কাঠামোগত কাজের মধ্যে প্রথমেই যে কাজটা আসতে পারে, যে আমরা যেটা দেখেছি পণ্যের একত্রীকরণ। তারপর একত্রীকরণের বড় যেটা সুবিধা এটা হচ্ছে পণ্যের শ্রেণীবিন্যাস করা যায় খুব দ্রুত। যে আমার কাছে একত্রীকরণ থাকে সমস্ত পণ্য, তাহলে কি করা হয়, যদি আমার কাছে সমস্ত ধান একত্রে থাকে সেক্ষেত্রে আমি শ্রেণীবিন্যাস করতে পারবো, এটা উন্নত মানে, এটা তার থেকে নিম্নমানে ভাবে ভাগ করতে পারবো। তারপর একত্রীকরণের পর যে কাজটা সেটা হচ্ছে গুদামজাতকরণ, তারপরে আসে পরিবহন, তারপরে যে বিষয়টা আমরা বলতে পারি প্রক্রিয়াজাতকরণ। প্রক্রিয়াজাতকরণ, তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি প্রক্রিয়াজাতকরণ আসলে কি, যেটা আমরা বলবো তো ধান নিয়ে এসেছি, ধান থেকে আমি চাল করব, তো গম থেকে আমি আচার করব, দুধ থেকে মাখন করব, এটা হচ্ছে প্রক্রিয়া। একটা পদ্ধতি, একটা থেকে আরেকটা আকারে নিয়ে যাওয়া, কাঠামোটা চেঞ্জ করে দেওয়া, এটা হচ্ছে মার্কেটিং এর কাঠামোগত কাজ। আর সেবামূলক কাজ কি? দেখো সেবামূলক কাজ বলতে এমন সব কাজ বোঝায় যাদের মাধ্যমে কাঠামোগত কাজ এবং পণ্যের দ্রুত বিনিময় সম্পাদনের কাজ সৃষ্টি হয়। এখানে কি কি আসবে দেখো, এখানে আমি বলেছি শ্রেণীবিন্যাস, তারপর বলেছি মানোন্নয়ন, পণ্যের ইমপ্রুভমেন্ট কোয়ালিটিটা, তারপর বলেছে অর্থ সংস্থান, সেবা প্রদান করবো আমার অর্থ তো লাগবে, দ্রুত বিনিময় সম্পাদনের জন্য অর্থ লাগবে, সেই অর্থটা কোথা থেকে আসবে? অর্থ সংস্থান, সম্পূর্ণটাই আসবে এখানে। তারপর যেটা আমাদের ঝুঁকিমূলক কাজ, ঝুঁকি সাধারণত পণ্যের মালিক এবং বাজারজাতকরণ প্রক্রিয়া যারা জড়িত থাকে তাদের সবাইকেই কম বেশি বহন করতে হয়। এখন ঝুঁকিমূলক কাজগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পরিমাণগত, আর একটা দেখো আমি বলেছি বাজারগত। এখন পরিমাণগতর মধ্যে কি আসবে দেখো, আমি বলেছি বন্যা, আগুন, চুরি। আর বাজারগতর মধ্যে আসবে পণ্যের মূল্য হ্রাস, পণ্যের মূল্য হ্রাস পায়। 5 নম্বর যেটা আমরা বলেছি বাজার তথ্য সংক্রান্ত কাজ, এই হলো ফাংশন। এরপর খুব দ্রুত আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্রাকচার অফ এগ্রিকালচারাল মার্কেটিং, কৃষি বাজারজাতকরণের স্ট্রাকচার
তার কাঠামোটা আমরা দেখেছি এখানে প্রথমে যেটা অবস্থান করছে গ্রাম্য বাজার বা প্রাথমিক বাজার, সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি দেখো মাধ্যমিক বাজার, মাধ্যমিক বাজার থেকে যাচ্ছে আড়তদারের কাছে, আড়তদারের কাছ থেকে যাচ্ছে চূড়ান্ত বাজার বা যেটা আমরা বলছি শহরের খুচরা বাজার, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফেরিওয়ালা, তারপর আবার ফেরিওয়ালা না হয়ে আমরা কখনো দেখতে পাই সেটা আন্তর্জাতিক বাজারেও চলে যাচ্ছে। এই হচ্ছে কাঠামো, এই বিষয়গুলো থাকে এগ্রিকালচার মার্কেটিং এ। এখন যেটা বলা হয়েছে বাংলাদেশের কৃষি পণ্যের বিভিন্ন বাজারকে বিস্তৃত অর্থে মূলত 3 ভাগে ভাগ করা যায়। প্রাথমিক বাজার বা গ্রাম্য বাজার, এটা হচ্ছে মূলত কৃষক বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর যেটা আমরা বললাম মাধ্যমিক বাজার বা শহুরে বাজার, গ্রাম থেকেই মূলত কৃষি পণ্য শহরে আসে। আর প্রান্তিক বাজার এখানে আসলে বোঝাচ্ছে আমদানি রপ্তানি বা বন্দর সংক্রান্ত, বন্দর বাজার যেটা পোর্ট, সেখানে সেটাকেই মূলত এটাকে বোঝায়। Problems and solutions of agriculture marketing LDC. These development countries বা স্বল্পোন্নত দেশে কৃষি পণ্য বাজারজাতকরণে কি কি সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, বাজার সমাধান। দেখো সমস্যাগুলো আমরা দেখতেই পেয়েছি, অপর্যাপ্ত গ্রামীণ অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা বলেছি, রাস্তাঘাট কিন্তু এখনো কাঁচা মাটি, এবং আমরা প্রায়শই খবরে আসে যেটা দেখা হয়েছে রাস্তা সংস্কার করা হয়েছে, বৃষ্টি বা বন্যায় দেখা যায় দুদিন পরে সেটা চলাচলে অসুবিধা হচ্ছে। যেই রাস্তা পার হতে হয়তো আধা ঘন্টা লাগতো, সেই রাস্তাটা পার হতে এখন তার লাগছে 5 থেকে 6 ঘন্টা। তাহলে এক্ষেত্রে কি পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, পরিবহন খরচ বাড়লে কি হবে, কৃষি পণ্য বাজারজাতকরণের ব্যয় বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কৃষক লোকসানের সম্মুখীন হবে। অগ্রিম পণ্য বিক্রয় যেটা করা হয়, আমি গতদিনও বলেছি, অগ্রিম কিন্তু পণ্য বিক্রয় করে ফেলে। কেন? যদি কৃষকেরা ঋণগ্রস্ত, তারা আগেই বলা হয় আমার ফসল বিক্রি হলে পুরোটা আপনি নিয়ে যাবেন। এক্ষেত্রে যদি দেখা যায় বাজারে যদি বিগত বছরের তুলনায় আয়টা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু প্রকৃত মূল্য থেকে কৃষক বঞ্চিত হয়। তারপর দেখো পণ্যের মান নির্ধারণ, শ্রেণীবিন্যাসের অভাব রয়েছে, বাজার সম্পর্কে অপর্যাপ্ত তথ্য, মধ্যবর্তী ব্যবসায়ী শ্রেণীর অস্তিত্ব, যাদের আমরা বললাম একটু আগে মধ্যস্বত্বভোগী, আর প্রাতিষ্ঠানিক অপর্যাপ্ততা, যেটা আমরা আগের ক্লাসগুলোতেও দেখেছি, ঋণের কিন্তু পর্যাপ্ত উৎসের অভাব রয়েছে, এবং সেটা দ্রব্যটা ক্রয়ের যে প্রতিষ্ঠান বা এজেন্সির সংখ্যারও এখনো স্বল্পতা রয়েছে। দামের ওঠানামা, যেটা আমরা বারবার বলছি কৃষি পণ্য পচনশীল খুব দ্রুত ওঠানামা হয়। এখন যদি সমাধান হিসেবে বলি তাহলে কি করতে হবে, দালাল ও কোরিয়ার বিরোধ সাধন, পরিবহন যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে হবে, শ্রেণী বিভাগ নমুনাকরণ করতে হবে, গুদাম নির্মাণ করতে হবে, সমবায় বাজার গঠন করতে হবে, কৃষি পণ্যের সর্বনিম্ন একটা মূল্য নির্ধারণ করতে হবে, আন্তর্জাতিক বাজারের সাথে কৃষকদের সম্পৃক্ত করতে হবে, এবং করমুক্ত সুবিধা ভূমিহীন দেবন্ত চাষীদেরকে দিতে হবে। যেটা আমরা এখন দেব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন এগ্রিকালচারাল মার্কেটিং। এই যে এত সমস্যা, তার জন্য সরকার কি উদ্যোগ নিয়েছেন, এটা আমরা যেটা দেখেছি দেশের উত্তরাঞ্চলের 16টি জেলায় 15টি পাইকারি বাজার, 10টি গোয়ার্স মার্কেট, ব্রাসেলস মার্কেট, তারপর যেটা আমরা বলছি ঢাকার গাবতলীতে একটি সেন্ট্রাল মার্কেট নির্মাণ করা হয়েছে। সেখানে সরাসরি পণ্যের কৃষকের পণ্য বিক্রয়ের সুযোগ রাখা হয়েছে, কৃষক সরাসরি এসে এসব জায়গায় পণ্য বিক্রি করতে পারছে। তাছাড়া 500টি ফার্মার্স মার্কেটিং গ্রুপ গঠন করা হয়েছে, সেখানে যে বলা হয়েছে দলবদ্ধ হয়ে ফসল বিক্রির সুযোগ পাবে। তাছাড়া সরকারের যেটা আমরা বলেছি মার্কেটিং ডিপার্টমেন্ট, এগ্রিকালচার মার্কেটিং, তাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে www.dam.gov.bd ওয়েবসাইটে, সেখানে নিয়মিত দেখবে ফলে বাজার দরটা সেখানে দেখানো হচ্ছে। যেটা আমরা দেখি সরকারের বারবার বলা হয়েছে সরকার কৃষি ঋণের ব্যাপারে বা বাজারজাতকরণ যথেষ্ট সচেতন, এবং সেক্ষেত্রে যেটা আমরা বলেছি আলাদা অধিদপ্তর গঠন করা হয়েছে, যেটা আমরা বললাম কৃষি পণ্য বাজারজাতকরণ অধিদপ্তর, তার ওয়েবসাইট হচ্ছে এটি। সেখানে নিয়মিত পণ্যের বাজার দর দেখানো হয়। তারপর জেলা মার্কেটিং অফিসের মাধ্যমে বাজার মনিটরিং এর সঠিক ব্যাখ্যার মাধ্যমে ওজন পদ্ধতি প্রবর্তন চলছে। এই হচ্ছে আমাদের এগ্রিকালচার মার্কেটিং। এরপর আমি যাচ্ছি, এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার আজকের জন্য। আমরা ছিলাম চ্যাপ্টার 9-এ, এখন 8-এ, এখন এটা হচ্ছে আমার তার পরবর্তী চ্যাপ্টার, যেটা আমরা হচ্ছে কনসেপ্ট। এখন যেটা আমরা পড়ছি সেটি হচ্ছে মূল্যের সাথে কৃষি পণ্যের স্পর্শকাতরতা বা কি সম্পর্ক, যোগানের কি সম্পর্ক, মূল্যের সাথে। যে অধ্যায়ের নাম হচ্ছে কৃষি যোগানের স্পর্শকাতরতা। এই অধ্যায়টি আমরা এখন পড়বো তোমাদের অধ্যায় 9, নবম অধ্যায়। তো প্রথমেই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে কনসেপ্ট অফ সাপ্লাই রেসপন্স অফ এগ্রিকালচারাল কমোডিটিস, মানে কি কৃষি পণ্যের যোগান প্রতিক্রিয়া।
দামের সাথে যোগানের কি অবস্থা। যোগান অবশ্যই দামের সাথে সম্পর্কিত। এখানে যেটা আমরা বলেছি, কৃষি পণ্যের দামের পরিবর্তনের সাথে যোগানের সাড়া দেওয়ার প্রবণতাকে স্পর্শকাতরতা বলে। দামের সাথে যোগানের যে রেসপন্সিভনেস, সাড়া দেওয়ার প্রবণতা, সেটাই হচ্ছে যোগানের স্পর্শকাতরতা। যেটা বলা হয়েছে কৃষি পণ্যের দাম কিন্তু যোগান প্রথমে দামের সাথে যথেষ্ট স্থিতিস্থাপক। দেখো আমি এখানে গ্রাফে দেখিয়েছি, দাম যদি P1 থেকে P2 হয়, দেখো যোগান কিন্তু A থেকে B তে চলে গেছে। এরপর দেখা গেছে নির্দিষ্ট সময় পর যদি দামটা দেখো P2 থেকে P3, P3 থেকে P4, এই সময় কিন্তু এটা কি হচ্ছে না, এটা স্থিতিস্থাপকতা কিন্তু কমে গেছে, স্থিতিস্থাপকতার মাত্রা কমে যায়। দেখো P4 দামের পর দেখো যোগান রেখাটা অস্থিতিস্থাপক হয়ে যায়। এটা কেন? এই ব্যাখ্যাটা আমি যেটা বলছি, যখন নির্দিষ্ট মৌসুম থাকে, ফসলের মৌসুম, তখন কি হয়, দাম যদি বাড়ে কৃষকের পক্ষে যোগান বাড়ানো সম্ভব হয়। দেখো যোগান বেড়েছে। এরপর যেটা হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফসলের মৌসুম পার হয়ে গেল, যেটা আমরা বলি কৃষক কি করছে, তার যেহেতু সঞ্চিত করে রাখছে, একটা মোটামুটি যোগান দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু মৌসুমের মতো না। সেক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে যোগানটা আপেক্ষিকভাবে অস্থিতিস্থাপক হয়। আর তারপর যেটা হয়েছে, যখন মৌসুম চলে যায়, তখন মূল্য যদি বেশিও অফার করা হয়, কৃষককে বেশিও প্রদান করতে চাই, সেক্ষেত্রে কৃষক সেটা যোগান দিতে পারবে না। সেক্ষেত্রে কৃষি উৎপাদন মৌসুমের উপর নির্ভরশীল, কৃষির পক্ষে উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তার মানে এই হচ্ছে দামের সাথে কৃষি পণ্যের যোগানের স্পর্শকাতরতার সাড়া দেওয়ার একটা সম্পর্কের চিত্র। এরপর যেটা আমরা দেখবো, অ্যানালাইসিস অফ সাপ্লাই রেসপন্স অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস। কৃষি পণ্যের সাথে যোগানের যে সাড়া দেওয়ার মাত্রা, এই এগ্রিকালচার প্রোডাক্টস, এটা আমরা এখন একটু একটু ডিটেলস দেখতে চাচ্ছি। সেটা আমরা এখন আসলাম। এখানে দেখো একটু দুটো ছবি দেওয়া হয়েছে, সবাই শিক্ষার্থীরা খেয়াল করো। এখানে কিন্তু দুটো ছবি আছে। উপরে দেখো, এখানে যেটা দেখা যাচ্ছে, দাম যদি আমার P0 থেকে P2 হয়, এখানে দেখো দাম যত বাড়ছে যোগান বাড়াতে পারছি। একটা পর্যায়ে যেটা আমাদের আত্মতোষণ কৃষকেরা কি করছে, তারা যেটা ভাবে আমার উৎপাদনের দরকার নেই, আমি পরিবারের ভরণ পোষণ শেষ, তাহলে এখন আমি বিশ্রাম করবো, আমার এখন আর উৎপাদনের প্রয়োজনীয়তা নেই। সেক্ষেত্রে যেটা হয়, কৃষি পণ্যের যোগান রেখা কিন্তু আবার কখনো কখনো ব্যাকওয়ার্ড বেন্ডিংও হয়, পশ্চাৎগামী হয়, সেটা আমি দেখিয়েছি। এক্ষেত্রে যেটা হয়, যোগানের উপর সময় প্রভাব বিবেচনা করার জন্য আমরা এখানে দেখিয়েছি। প্রথমে যে রেখাটা দেখতে পাচ্ছি S1, এটা হচ্ছে অতি স্বল্পকালীন সময় রেখা, যোগান রেখা। অতি স্বল্পকালে কি হয়, কৃষকের পক্ষে কৃষি পণ্যের যোগান কি করা সম্ভব অতি স্বল্পকালে, সেটা আমরা এখানে দেখিয়েছি। তারপর দেখো বলেছি স্বল্পকালীন, এক্ষেত্রে যেটা আমরা বলেছি হচ্ছে S2 রেখা, আর দীর্ঘকালীন দেখিয়েছি S3, আর অতি দীর্ঘকালীন আমি দেখেছি S4 রেখা। এখন অতি স্বল্পকালে কৃষকের পক্ষে কি করা সম্ভব না, খুব দ্রুত তার পক্ষে যোগান দেওয়া সম্ভব না, কারণ কৃষি পণ্য বাজারজাত চাষ হবে, তারপর সেটা আমি জমি থেকে পাবো, উত্তোলন করতে পারবো। সেজন্য এটা অস্থিতিস্থাপক, আমরা দেখছি রেখাটা, এটা পুরোটাই অস্থিতিস্থাপক। আর স্বল্পকালীন যেটা, এটা স্থিতিস্থাপকতা 1-এর কম, এখানে যোগান দিতে পারবো কিন্তু যথেষ্ট পরিমাণে না। আর দীর্ঘকালীন যেটা, এখানে দেখো স্থিতিস্থাপকতা 1-এর থেকে বেশি, কারণ এখানে যাওয়া মাত্র মোটামুটি যোগান দেওয়া সম্ভব, আর দীর্ঘকালে তো অবশ্যই যোগান দেওয়া সম্ভব। এখানে দেখো স্থিতিস্থাপকতাটা অসীম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, ফিচার্স অফ দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই অফ এগ্রিকালচারাল কমোডিটিস, কৃষি পণ্যের চাহিদা এবং যোগান রেখার বৈশিষ্ট্য। এটা যেটা বলতে চাচ্ছি, বেশিরভাগ কৃষি পণ্য যেহেতু অত্যাবশ্যকীয়, সেক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা অত্যন্ত কম হয়। আর এখানে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা বিকল্প পণ্য যেহেতু নেই, সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি স্থিতিস্থাপকতাও কম। আর এঞ্জেলের যে সূত্র, সেখানে কি বলা হয়েছিল, কৃষি পণ্যের চাহিদার আয় স্থিতিস্থাপকতা কম হয়। মানে কৃষকের চাহিদার যে দেখতে পাচ্ছি, দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা প্রতিটাই কম, যেহেতু এখানে নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম যদি আমার বৃদ্ধিও পায়, আমাকে কিন্তু এটা কি করতে হবে, পরিবর্তনের সুযোগ নেই। এটার সম্পর্কটা বা ইলাস্টিসিটির সম্পর্কটা কিন্তু খুবই কম। এটা চাহিদার কথা আমরা দেখলাম। এখন যোগানের বৈশিষ্ট্য কি, দেখো আমি বলেছি উপকরণের যোগান অস্থিতিস্থাপক, যোগান উপকরণ বাড়াতে পারছে না, দ্রব্যের প্রকৃতি হচ্ছে পচনশীল, এটা মৌসুম ভিত্তিক উৎপাদন। অর্থ সংস্থানের জন্য কৃষি পণ্য কি করবে, আমরা দেখেছি যারা প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে
ঋণ নিয়ে থাকে, তারপর যেটা হচ্ছে খরচশীল। আমি যদি একবার উৎপাদন শুরু করি আমার পক্ষে কিন্তু আমাদের যে যেটা আমরা বলেছিলাম সার কীটনাশক, সেই খরচ আমাকে বহন করতেই হবে, সেই খরচ কিন্তু বন্ধ করে দেওয়া সম্ভব না। অসংগঠিত বাজারটা আর এখানে যোগানের অনিশ্চয়তা আর যুক্ত সরবরাহ, একটি পণ্যের সাথে কিন্তু একটা পণ্য ওতপ্রোতভাবে জড়িত। যেটা আমি একটু আগে বললাম, যদি আমার দুধের যোগান বাড়ে আমার কিন্তু মাখনেরও যোগান বাড়বে, যদি আমার চালের যোগান বাড়ে আমার কিন্তু যেটা আমরা ধানের যোগান বাড়ে আমার কিন্তু চালের যোগান বাড়বে, আমার গমের যোগান বাড়লে আমার ময়দা যোগান বাড়বে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে, এটা আমরা দেখেছিলাম একটু আগে চ্যাপ্টারে, সেটা আমরা এখানে একটু স্কিপ করে যাচ্ছি, এদিকে আর নাই গেলাম। সেখানে দেখো এখানে কি বলা হয়েছে, এগ্রিকালচার প্রোডাক্টস আর লেস রেসপন্সিভ টু চেঞ্জেস ইন প্রাইসেস কম্পেয়ার টু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। তাহলে কি বলা হয়েছে, যেটা কৃষি পণ্যের যেটা দাম স্থিতিস্থাপকতার সম্পর্ক শিল্পজাত পণ্যের তুলনায় কৃষিজাত পণ্য কি করছে, দামের সাথে কিন্তু একটু কম সাড়া দেয়। কেন দাম বৃদ্ধির সাথে সাড়া দেওয়ার মাত্রা কম কেন? যেটা আমরা বলেছি কৃষির ব্যয় কাঠামো, ক্ষুদ্রায়তন কৃষি উৎপাদন, অসংগঠিত বাজার, অকৃষি খাতে বিকল্প কর্মসংস্থানের অভাব, সময় উপাদান, আত্মতোষণ স্তরের চাষাবাদ, প্রাকৃতিক উপাদান, কৃষি শিল্প সংগঠনের অভাব। যেটা আমি বলতে চাচ্ছিলাম, শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্ট কৃষিজাত যে দ্রব্যগুলো রয়েছে তার তুলনায় কিন্তু কৃষিজাত পণ্যের দামের সাথে কিন্তু কম স্পর্শকাতর বা এখানে সারটা কিন্তু কম দেয়। যেহেতু আমরা বারবার বলেছি কৃষিজাত পণ্য হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল, মৌসুমী, আর এখানে যেটা দ্রব্যগুলো হচ্ছে পচনশীল। এই বিভিন্ন কারণে কিন্তু দাম যদি খুব বেশি ওঠানামাও করে, কৃষি পণ্য কি করতে পারে না, দাম বৃদ্ধির সাথে সাথে যোগান বাড়াতে পারে না। causes of price fluctuation of agriculture commodities, কৃষি পণ্যের দামের কেন ওঠানামা হয়, যেটা আমরা বলেছিলাম যে উৎপাদনের হ্রাস বৃদ্ধি হয়, মৌসুমী প্রভাব, প্রকৃতির উপর অত্যাধিক নির্ভরশীলতা, কৃষি সংগঠনের অভাব রয়েছে, আত্মতোষণ স্তরে চাষাবাদ হয়, চাহিদা ও যোগানের সামঞ্জস্যতার অভাব, এখানে যোগানের অনিশ্চয়তা, দ্রব্যের প্রকৃতি, সময় ব্যবধান, অসংগঠিত বাজার আর হচ্ছে যুক্ত সরবরাহ। এই যে যদি একটা দ্রব্য যেটা আমরা বলেছি, যদি আমার কোনো কারণে দামের পতন হয়, যদি আমার ধানের মূল্য কমে যায়, ধান চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বাজারে কিন্তু কি হবে, চাল বিক্রি করে কিন্তু পর্যাপ্ত দাম উঠে আসবে না, কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যোগান দিতে পারবে না। সেটা আমরা বলেছি একটার সাথে যদি একটা যোগান কমে যায় আরেকটা যোগান কিন্তু কমে যাবে। যেহেতু এই জন্যই যেটা হয়েছে এখানে কিন্তু প্রাইস ফ্লাকচুয়েশন গুলো হয়ে থাকে। এখন যেটা আমরা দেখবো, যদি কোনো কারণে দামের ওঠানামা হয় সেটা কিভাবে স্থির রাখা যায়, দুইটা উপায়, একটা হচ্ছে প্রতিরোধক, একটা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা। প্রতিরোধক কি, আইন প্রণয়ন করতে হবে, পূর্বে থাকতেই পূর্বাভাস যেতে হবে, যেটা হচ্ছে ইউএসএ বা যেটা আমরা দেখেছি জার্মানি, বড় বড় যারা দেশ তারা মূলত কৃষককে আগেই তথ্য সরবরাহ করে থাকে। তারপর সমবায় গঠন করতে হবে, রেশনিং পদ্ধতি। আর প্রতিকারমূলক ব্যবস্থা কি, পেগিং পদ্ধতি। পেগিং পদ্ধতি কি, যেটা হয় বাজার দাম যদি P0 হয়, বাজার দাম থেকে কৃষক সরকার কি করবে, একটু বেশি দামে শস্যটা ক্রয় করবে। যেটা আমরা দেখছি ভারসাম্য দাম কিন্তু এখানে P0, কিন্তু সরকার P1 দামে কি করবে, কৃষকের কাছ থেকে অতিরিক্ত যেটা থাকবে সেটা কিনবে। যেমন P1 দামে জনগণ চাহিদা হচ্ছে P1F, কিন্তু বাজারে যোগান হচ্ছে P1G, তাহলে FG পরিমাণ দ্রব্য সরকার ক্রয় করবে। আবার যদি পেগিং প্রাইস P2 ধরা হয়, সেক্ষেত্রে জনগণের চাহিদা থাকবে HP2, সেক্ষেত্রে সরকার HK পরিমাণ দ্রব্য ক্রয় করে নিবে, যেন বাজারে দ্রব্যের সরবরাহটা অতিরিক্ত না থাকে। তারপর ন্যূনতম দাম প্রদান করব, কোনো রপ্তানি করতে হবে, উৎপাদন বিনষ্ট করবো, যেটা উন্নত দেশে হয়, বেশি ফসল হলে তা সেটা নষ্ট করে দেয়। তারপর সরকারি ক্রয়, সরকার কি করবে, উপযুক্ত শস্যটা কিনে নিবে, যেটা আমরা দেখেই নিলাম। আর যেটা আমরা দেখতে চাচ্ছি এই অধ্যায়ের লাস্ট, সেটা হচ্ছে কওয়েব তত্ত্ব। কওয়েব তত্ত্ব কি, যে বিশ্লেষণে দামের ওঠানামার চিত্র মাকড়সার জালের আকৃতি ধারণ করে, সেটা হচ্ছে কওয়েব তত্ত্ব। দামের ওঠানামাটা কি করবে, মাকড়সার জালের মতো ধারণ করবে, এটা হচ্ছে কওয়েব তত্ত্ব। এতে প্রথম অবদান রাখেন হেসবার্নার, পরে হেনরি সেলস, তারপর হচ্ছে টিনবার্গেন, তারা হচ্ছে এক্ষেত্রে অবদান রাখেন। আর অনুমিত শর্ত কি,
বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকবে আর পণ্য বিক্রয় কোনো ঝুঁকি নেই, এটা ধরে নেওয়া হবে। মূলত 3 ধরনের ওয়েব রয়েছে, একটা হচ্ছে নিয়মিত, একটা হচ্ছে অন্তর্মুখী, আর একটা হচ্ছে বহির্মুখী, যেটাকে আমরা বলছি প্রথমে পারপেচুয়াল, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট। নিয়মিত ওয়েব কি? এখানে খেয়াল করো একটা নির্দিষ্ট সীমানার মধ্যে ওঠানামা হবে। নির্দিষ্ট সীমানার মধ্যে এখানে কি ওঠানামা হচ্ছে শিক্ষার্থীরা? প্রথমেই খেয়াল করো, আমার যেটা হয়েছে দাম হচ্ছে ভারসাম্য দাম হচ্ছে, দুঃখিত, ভারসাম্য দাম হচ্ছে আমার P0। এক্ষেত্রে আমি ভারসাম্য ছিলাম P1 এ। যদি কোনো কারণে দ্রব্যের দাম কমে যায়, যদি P0 থেকে P1 হয়, তবে দেখো কে বড়? চাহিদা বড়। তারপর এখানে দেখো যোগান কম। এক্ষেত্রে কি হবে? যে যোগান কম, সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে আবার কিন্তু দাম আবার বৃদ্ধি পেয়ে যাবে, দাম আবার P1 থেকে হয়ে যাবে P2। এইভাবে ABCD এই পথ ধরে বারবার ঘুরে ফিরে এখানে আসবে। এক্ষেত্রে যেখানে একটা বড় কথা, এখানে চাহিদা আর যোগান রেখার ঢাল কিন্তু সমান হবে। এক্ষেত্রে আমরা যেটা বলেছি, ঢালের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক, যেহেতু আমরা বলেছি ঢাল সমান, তার মানে এক্ষেত্রে চাহিদা যোগান রেখার স্থিতিস্থাপকতা সমান হবে। আর অন্তর্মুখী যেটা আমরা বলেছি কনভার্জেন্ট, এক্ষেত্রে কি হবে? কনভার্জেন্ট হবে তখনই দেখা যাবে যদি আমরা দেখি যোগানের স্লোপটা বেশি হয়ে থাকে। দেখো যোগান রেখা বেশি খাড়া, যদি যোগান রেখার স্লোপ বেশি হয়, ঢাল বেশি হয় চাহিদা রেখার তুলনায়, তখন মূলত এই ধরনের কনভার্জেন্ট বা অন্তর্মুখী দেখা দেয়। এক্ষেত্রে ইডি গ্রেটার দেন ইএস, এক্ষেত্রে যেটা হয় প্রথমে দাম ছিল দেখো P0 থেকে দাম বৃদ্ধি হয়ে যাবে P1। দাম যখন P1 হবে তখন দেখো যোগান বেশি, তখন দেখো দাম কিন্তু কম। তখন কি হবে? P1 থেকে আবার যেটা হবে দাম P2 তে চলে আসবে, আবার P2 থেকে P3, P3 থেকে P0, এভাবে ধীরে ধীরে এটা সেন্টারে চলে আসবে। আর সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি বহির্মুখী, এটা তখনই হবে যদি চাহিদা রেখার ঢাল বেশি হয়। দেখো চাহিদা রেখা কিন্তু একটু খাড়া আর যোগান রেখার ঢাল একটু কম। তার মানে এখানে কি হবে? ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন কি? ইলাস্টিসিটি অফ সাপ্লাই। মানে চাহিদা রেখার স্থিতিস্থাপকতা থেকে যোগান রেখার স্থিতিস্থাপকতা অবশ্যই এখানে বেশি হবে। এক্ষেত্রে কি হবে? প্রথমে ছিল আমরা যেটা দেখতে পাচ্ছি, তোমার যদি কোনো কারণে দাম বৃদ্ধি পায়, প্রথমে হচ্ছে P1 থেকে যেটা হবে এখানে দাম কমে আসবে P2, আবার চলে আসবে P3 থেকে P4 থেকে P5। এভাবে দেখা যাচ্ছে দামটা ধীরে ধীরে এখানে কি হচ্ছে? বাইরের দিকে বহির্মুখী চলে যাচ্ছে, যেটা বলছে আমরা বিস্ফোরিত দোলন, বাইরের দিকে চলে যাচ্ছে বহির্মুখী। এই হচ্ছে আমার ওয়েব তত্ত্ব। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আজকে আমাদের অধ্যায় প্রায় শেষ। আমরা রেফারেন্স হিসেবে এখানে যেটা ব্যবহার করেছি যথারীতি, আর এখানে আমরা ওয়েবসাইট ব্যবহার করছি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং অফ বাংলাদেশ। সেখান থেকে আমরা তথ্যগুলো উল্লেখ করেছি। আমার হাতে খুব অল্প সময় আছে, যেহেতু আজকে দুটো অধ্যায়, সেজন্য কিন্তু চাপটাও একটু বেশি। শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা যদি লেকচারটা একটু শোনো তখন তোমরা স্পষ্ট হয়ে যাবে। আমি একটু বলে দিচ্ছি। সবার আগে যেটা আমরা দেখেছি ডেফিনেশন অফ এগ্রিকালচার মার্কেটিং এর সংজ্ঞা পড়েছি, তার বৈশিষ্ট্য পড়েছি, তারপরে পড়েছি আমরা বাজার ব্যবস্থা, এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস এর মার্কেটিং সিস্টেমের কি অবস্থা সেটা আমরা দেখেছি। তারপর যেটা আমরা দেখেছি এগ্রিকালচার মার্কেটিং এর উদ্দেশ্য, তারপর দেখেছি গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তারপর যেটা আমরা এখানে পড়েছি দেখো বাজার গোয়েন্দাগিরি, তারপর পড়েছি মার্কেটিং বাজারজাতকরণ কার্যক্রম, তার বিভিন্ন প্রকারভেদ, স্ট্রাকচার দেখলাম বা কৃষি বাজারজাতকরণের কাঠামো, সমস্যা এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখি যে সরকারের প্রয়াস, সেই প্রয়াস আমরা এখানে সংক্ষেপে দেখেছি। তোমরা ওয়েবসাইটে গিয়েও আরো কার্যক্রম দেখতে পারবে। তারপর আমরা যেটা চলে গেছি নবম অধ্যায়, সেখানে আমরা দেখছি দামের সাথে কৃষি দ্রব্যের যোগানের কি অবস্থা, যেটা আমরা দেখেছি প্রথমে কিন্তু যথেষ্ট স্থিতিস্থাপক, তারপর অপেক্ষাকৃত স্থিতিস্থাপকতা কমে যায়, তারপর এটা কিন্তু অস্থিতিস্থাপক হয়ে যায়, কারণ সময়ের পর কিন্তু আর যোগান দেওয়া সম্ভব নয়, মৌসুমের পর যেটা আমরা বলেছি। তারপর এটা যেটা বলা হয়েছে, এমন হতে পারে প্রাথমিক অবস্থায় একজন কৃষক কিন্তু উৎপাদন করছে, তারপর আত্মদোষণ খামারের ক্ষেত্রে মূলত তারা কি করছে? উৎপাদন থেকে বিশ্রামকে বেশি পছন্দ করছেন। আর এখানে সময়ের ভিত্তিতে আমরা দেখেছি স্বল্পকালে যেটা করা সম্ভব না, রাতারাতি যোগান দেওয়া সম্ভব না। তারপর আস্তে আস্তে যেটা আমরা দেখলাম বিভিন্ন প্রকার যোগান রেখা। তারপর যেটা আমরা দেখেছি এখানে কৃষি পণ্যের চাহিদা বৈশিষ্ট্য, যোগানের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখেছি। তারপর এই স্লাইডটা আমি অমিট করলাম কারণ এটা আমরা পড়েছি সময় স্বল্পতায়। তারপর দেখো আমরা যেটা দেখলাম এগ্রিকালচার প্রোডাক্টস আর
less responsive to changes in price compared to industrial product. শিল্প পণ্যের তুলনায় কৃষি পণ্য হচ্ছে দামের সাথে সম্পর্ক কম, যেটা আমরা বারবার বলছি। কৃষি পণ্য কিন্তু পচনশীল, এটা দাম যদি বৃদ্ধিও পায়, আমি যদি জমিতে একবার বপন করে ফেলি, যদি শুনি আমার ফসলের মূল্য কমে গেছে, আমি কিন্তু ফসল উৎপাদন বন্ধ করতে পারবো না, আমাকে সেটা পরিচালনা করতেই হবে, যেটা আমাদের সময় একটা বড় বিষয়, যেটা আমরা বারবার বলেছি। আর আমার কিন্তু যেটা বলেছি এটি হচ্ছে মূল বিষয়, যেটা বলতে চাচ্ছি, কারণ আর সমাধানের উপায় আর প্রবলেম তত্ত্ব। শিক্ষার্থীরা, আমাদের সময় প্রায় শেষ, আমি আমার স্লাইড আজকের জন্য বন্ধ করছি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায়, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।